প্রিয় দর্শক, মেট্রো সিম টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, আপনারা জানেন গুম, অপহরণ কিংবা বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন আমাদের বিগত সময়ে দেশের একটি প্রধান বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছিল। এই বিষয়গুলোতে অনেকে ভুক্তভোগী হয়েছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় গুম, অপহরণ ও নির্যাতনের বিচার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন নুসরাত তাবাসসুম, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং আমাদের সঙ্গে রয়েছেন নুসরাত নাদিয়া, মিরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী, চট্টগ্রাম। আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি ঠিক করেছি গুম, অপহরণ ও নির্যাতনের বিচার, আপনারা দুজন অতিথি আমাদের আজকের দুজনই কিন্তু এই বিষয়গুলোর ভুক্তভোগী। এবং চূড়ান্তভাবে আমি যদি বলি, আমি নুসরাত আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে গুম সংক্রান্ত একটি তদন্ত কমিশন গঠন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিশন কাজ করছে এবং একটি প্রতিবেদনও জমা দিয়েছে গত 14 ডিসেম্বর। সেখানে নানান তথ্য উঠে এসেছে এবং যে বিষয়টি আমি প্রথমেই উল্লেখ করতে চাই, আপনার ঘটনাটি আমরা পরবর্তীতে আসছি। আমরা দেখতে পেয়েছি যে নারীরা পর্যন্ত গুমের শিকার হয়েছেন, এমনকি পুরুষ যারা গুমের শিকার হয়েছেন তাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য নারীদেরকেও তুলে নেওয়া হয়েছিল। তাদের সাথে শিশুরা পর্যন্ত রেহাই পায়নি, তারাও কিন্তু গুমের শিকার হয়েছে। এবং এমন একটি তথ্য আছে যে একজন নারী এখনও তিনি সরকার পরিবর্তনের পরও ফিরে আসেননি। আপনি এটি নিয়ে কি বলতে চান? ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে গত সরকারের সময় গুমকে যেরকম রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, তাতে এটা খুব সহজেই আন্দাজ করা যায় যে তারা আসলে নারী, পুরুষ, শিশু নির্বিশেষে কাউকেই রেয়াত করবে না। আর এরকমটা তো বরাবরই হয়েছে যে বেশি চাপ সৃষ্টি করার জন্য নারীদের ওপর অত্যাচারটা বেশি করা হয়েছে। একটি পরিবারের একটি মেয়েকে যদি গুম করে ফেলা যায়, তাহলে সেই পরিবারকে কন্ট্রোল করা আরও বেশি সহজ। আসলে তারপরে আর ওই পরিবারে আর কিছু অবশিষ্ট থাকে না। তো সাহস দেখানোর, শক্তি দেখানোর বা বিরুদ্ধে গিয়ে কথা বলার ক্ষমতাটা আর থাকে না। সেখান থেকে এটা আসলে খুবই প্রেডিক্টেবল। হয়তো আমরা এতদিন জানতে পারিনি, কিংবা যারা জানতো, যারা আন্দাজ করতো, তারা হয়তো মুখ ফুটে বলতে পারেনি, কিন্তু এটা আন্দাজ করা খুবই সহজ ছিল যে এত এত মানুষ গুম হয়েছে, হারিয়ে গিয়েছে, তারা আসলে কোথাও না কোথাও মেয়েরাও তো এটার শিকার হচ্ছেই। আর সত্যি কথা বলতে আমরা এটাকে একটি মানদণ্ড হিসেবে নিতে পারি যে আগের সরকার কি পরিমাণ মানে ক্ষমতালোভী পিশাচ ছিল, যে তারা নৃশংসতার এই পর্যায়ে পর্যন্ত পৌঁছে গিয়েছিল শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা সাধনের জন্য বা নিজের গদি অবৈধভাবে দখল করে রাখার জন্য। তারা আসলে গুমের মতো একটি আন্তর্জাতিক অপরাধকে একটি মানুষের জীবনে তার যে মানবাধিকার করেছে সবগুলোর বিপক্ষে চলে যায়। এই ধরনের একটি বিষয়কে তারা অস্ত্র বানিয়ে ফেলেছিল। আমি মনে করি এটি একটি খুব সুস্পষ্ট মানদণ্ড যা আসলে আগের সরকার কতখানি নৃশংস ছিল। আমি জানতে চাই যে মানবিক দিক থেকে নারীদের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনার একটা সফট কর্নার কিন্তু সবারই কাজ করে। সেক্ষেত্রে আপনার মানবিক দিকও যদি আপনি বিবেচনা করেন, মানবিক দিক বিবেচনা করে নারীদের প্রতি সফট কর্নার বা শিশুদের প্রতি সফট কর্নার, এগুলো মানুষের কাজ করে, বিবেকবান মানুষের কাজ করে, যার নীতি নৈতিকতার বালাই আছে, যার লজ্জা শরম আছে। আসলে এইগুলার বালাই নেই যার, তার ক্ষেত্রে আমি আসলে গ্যারান্টি দিয়ে বলতে পারি না। আমরা প্রথমে যেটি প্রশ্ন করছিলাম যে র্যাবের বিরুদ্ধে এই অভিযোগটা এসেছে যে একজন মাকে তার মেয়েসহ, কিশোরী মেয়েসহ তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পরদিন ওই মেয়েকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। সেই মা কিন্তু আজ পর্যন্ত ফেরেননি। 5 আগস্ট সরকার পরিবর্তন হয়েছে, অনেকেই ফিরে এসেছেন বা অনেক কিছু আমরা জেনেছি, তথ্য জেনেছি, কিন্তু সেই মা এখনো কোথায়? দেখুন, প্রশ্ন তো আপনার মতো দেশের আর 5 জন নাগরিকের মতো আমারও। সত্যি কথা বলতে আগের সরকার শেখ হাসিনা তো শুধুমাত্র গুম করে রেহাই দিত না, দেখা যাচ্ছে অনেককে খুনও হয়ে গিয়েছে। আল্লাহ না করুক, কিন্তু আমি আশা করি, দেশের মানুষ আশা করে যে সকল গুম হওয়া মানুষজন ফেরত আসুক। আয়নাঘর ভেঙে দলে দলে আমাদের যারা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে এই বিপ্লবী কণ্ঠগুলো, এই বিদ্রোহী কণ্ঠগুলো ফেরত আসুক। যারা কখনো না কখনো স্ট্যান্ড নিতে পেরেছিল, সেই সাহসটা দেখিয়েছিল, তারা তার আত্মীয় স্বজনদের মধ্যে ফেরত আসুক। কিন্তু আসলে বিবেকহীন সরকারের আমরা আপনার কথা বুঝতে পেরেছি। আমরা আপনার কাছে আমি আসলে বলতে পারি আপনার কাছে আবারও আসবো। আপনার ব্যক্তিগত নিজের উপলব্ধি জায়গা আছে, সেটা আমরা জানবো। আমি একটু জানতে চাই যে নুসরাত নাদিয়া, আপনার কাছে জানতে চাই, আপনি আমাদের অতিথি নুসরাত তাবাসসুম যেটি বলছিলেন সেটি শুনছিলেন। আমি আপনার ব্যক্তিগত উপলব্ধির জায়গা শুনতে চাই। আপনি চট্টগ্রামে বিএনপির যে তারুণ্যের সমাবেশ হয়েছিল বিগত সরকারের সময়, সেটি থেকে আপনি যখন ফিরছিলেন তখন রাত,
আপনার এলাকার কাছাকাছি যে কোনো একটা এলাকা থেকে আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং আপনাকে রাতভর আটকে রেখে নির্যাতন করা হয়েছিল, আপনি থানায় সহযোগিতা এসেছেন, সেই গল্পটা, সেই বীভৎস ঘটনাটা আমরা একটু শুনতে চাই। আসলে ওই দিনটা ছিল এরকম, সকালবেলা ভোরবেলা আমরা রওনা দিয়েছিলাম তারুণ্যের সমাবেশের উদ্দেশ্যে। যথারীতি ওই সমাবেশে পুলিশ যেটা করেছিল বিগত সরকার আমলে আমাদের সমাবেশে হামলাও করেছিল, এবং কি যাওয়ার পথে অনেক বাধা বিঘ্ন ঘটিয়েই আমরা সমাবেশস্থলে পৌঁছেছিলাম, অনেক আমার যারা সহযোদ্ধা ছিল সবাই মিলে। কিন্তু আমি আমার মতো করে সমাবেশ শেষ করে যখন বাসায় ফিরছিলাম, তখন বিগত সরকার আমলে ছিল ছাত্রলীগ, যারা এখন নিষিদ্ধ, ছাত্রলীগের এই মোস্তফা চেয়ারম্যানের ছেলে, মানে ওই আমার যে এলাকার ওই পাশের এলাকার ইউপি চেয়ারম্যানের ছেলে, তারা আমাকে তুলে নিয়ে যায়। আমার অপরাধ ছিল যে আমি তারুণ্যের সমাবেশে গিয়েছি, এবং কি আমি যে রাস্তা দিয়ে যাই ওরা আমাকে আমার পাশের এলাকা না, আমার এলাকা থেকেই তুলে নিয়ে গেছে। ওই সরকার আমলে এই বিষয়টাকে ধামা চাপার দেওয়ার জন্য যতটুকু করা দরকার ছিল তারা কিন্তু করেছে, এবং কি রাতভর আমাকে নির্যাতনের শিকার এভাবেও হতে হয়েছে যে তোকে মেরে ফেলবো। এবং কি তাদের মোস্তফা চেয়ারম্যানের একটা উক্তি ছিল, যে এটা আমি ফোনের মাধ্যমে শুনেছি, তার ছেলে আমাকে শুনিয়েছে, যে এই মেয়েকে হাত পা বেঁধে মেরে ফেলে দে, যেটা আমাদের মানে ছেলে নিয়ে গেছে, বাবা সেটা জানতো, সেও কথা বলছে তখন এটা। হ্যাঁ, বাবাকে সেটা জানানো হয়েছে যে আমরা অমুক জায়গা থেকে একটা মেয়েকে এনেছি, বিএমপি ছাত্রদল নেত্রী, আমরা কি করব তাকে। তার বাবা তখন তাকে ফোনে বলেছিল যে ওকে মেরে হাত পা বেঁধে বেড়িবাঁধ, আমাদের এলাকার যে বেড়িবাঁধে যেন আমাকে ফেলে দেওয়া হয়। তার মানে আপনি চিন্তা করুন যে ওই সরকার আমলে একটা আমার মতো একজন নারী, আমাকে তো ছাড়েনি সেটা অন্য বিষয়, কিন্তু আমার মাকে রাত 2টা বাজে, যেটা হচ্ছে যে আমার সবচেয়ে আবেগের জায়গা, আমার মা, আমার জন্মদাতা মা, আমার মাকে তারা ডেকেছে, এমনকি আমাকে ধর্ষণ চেষ্টাও কিন্তু করেছিল, তারা পারেনি। তারা আমাকে অনেক মেরেছে, যেটা আমার অনেকগুলো সার্টিফিকেট আছে আমার পায়ের জন্য। আমাদের বর্তমান মেয়র ডক্টর সাদাত হোসেন, উনি জানে বিষয়টা, সাদাত ভাই আমার পায়ের ট্রিটমেন্টটা করেছিল, উনি আমার পাটা দেখে সাদাত ভাই অনেক কান্নাও করেছিল সেদিন, যে একজন নারীকে তারা ছাড়েনি, তার অনেক খারাপ লেগেছিল সাদাত ভাই সেদিন। আপনার মাকে কেন ডেকেছিল তারা? আমার মাকে তারা আমি যখন পুলিশের কাছে বারবার সহযোগিতা চেয়েছিলাম, মিরসরাই থানা পুলিশের কাছে, আমি তাদেরকে বারবার ফোন করেছি। আমার যত সময় আমার কাছে ফোন ছিল যে আমাকে তো তুলে নিয়ে আসছে ছাত্রলীগ, আপনারা কি কোনোভাবে আমাকে হেল্প করবেন কিনা, তাদের কোনো রেসপন্স ছিল না আমার প্রতি। আপনি থানায় ফোন করেছেন, আপনার দলের যারা নেতাকর্মীরা স্থানীয় তাদেরকে জানাননি? আমি ওই সুযোগটা আসলে হয়ে ওঠেনি, তারা আমার ফোন নিয়ে নিয়েছে, তারা তো আমার ফোন নিয়ে নিয়েছে, আমাকে ধর্ষণ চেষ্টা করেছে, মেরেছে, এবং কি আমাকে বিভিন্নভাবে তারেক রহমান, খালেদা জিয়াউর রহমান, ওনাকে গালি দেওয়ার জন্য বা বিশ্রী অকথ্য ভাষায় গালিগালাজ করার জন্য অনেক কিছুই তারা করেছে, সেটা আমি হয়তো বা তখন করিনি। এবং কি স্বাধীনতার ঘোষককে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, সবচেয়ে মজার ঘটনা, তখন আমি বলেছিলাম জিয়াউর রহমান, আমাকে এটার জন্য থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু মেজর ডালিম এটা কিন্তু প্রকাশ করে দিয়েছে স্বাধীনতার ঘোষককে জিয়াউর রহমানই ছিল। এটা আমার কাছে যেদিন ডালিম সামনে আসলো আমার কাছে খুব লেগেছে, যে মানে আমি এই সত্যটা তুলে ধরার কারণে আমাকে মার খেতে হয়েছিল। আরেকটা বিষয়, আমার মা, তারা বলেছিল যে আমার মা যদি আসে আইডি কার্ড নিয়ে আমাকে ছেড়ে দিবে, আমার মা যদি আসে আমাকে ছেড়ে দিবে। আমি তখন কিন্তু খুবই আহত, আমার পায়ে তারা অনেক লাঠি মেরেছে, দর্শন চেষ্টা করেছে, এবং আমার জামাটাও মোটামুটি ছিঁড়ে ফেলেছে, এদিকে ওদিকে ছিঁড়ে ফেলেছে দর্শন চেষ্টার জন্য, পারেনি। আমার মাকে ডেকেছে, আমার মাকে বলেছে যে আপনি যদি আসেন ছেড়ে দিব। আমার মা তখন রাত 2টা বাজে আমার মাকে ডাকছে, আমার মা গেছে রীতিমতো। উনি আমার মা একজন হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকের রুগী, গ্রামের সহজ সরল একটা মানুষ, এত কিছু তো উনি জানে না। উনি বলেছে দেখো বাবা, পা ধরে বলেছে আমার মেয়ে রাজনীতি করে। আপনার মা তাদের পা ধরেছে? হ্যাঁ, আমার মা ছাত্রলীগের পা ধরেছে, যে বলেছে যে আমার মেয়ে আর কখনো এরকম কোনো রাজনৈতিক প্রোগ্রামে যাবে না, আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ। কিন্তু আপনাকে তো ছাড়েনি। আমাকে ছাড়েনি, এবং কি সে রাতেই একজন পুলিশ কনস্টেবল, কোনো নারী কনস্টেবল ছিল না কিন্তু তখন, রাত 2টায় কোনো নারী কনস্টেবল ছাড়া তারা আমাকে একটা সিএনজি করে থানায় নিয়ে গেছে। ওসির সামনে আমি আমার ক্যাব প্রদর্শন করছি, ছাত্রদল যে একটা ক্যাব, ওসি এটা দেখে মানে সে আমাকে অনেক গালিগালাজ করছে, এবং আমার মাকে বলছে যে কেমন মেয়ে জন্ম দিয়েছেন যে এমন মেয়ের জন্য রাতে 2টা বাজে থানায় আসতে হয়। কিন্তু আমার কোনো অপরাধ ছিল না, আমি কিন্তু প্রোগ্রামে গিয়েছি ছাত্রদলের। আমি কি বলবো, আমার মাকে তারা এত পরিমাণ নির্যাতন, এবং কি আমাকে এত পরিমাণ নির্যাতন করছে যে আমি সেটা হয়তো বলতে পারবো না। আমার যেটা মেডিকেল সার্টিফিকেটগুলো দেখলে হয়তো আপনারা বলতে পারবেন, কিন্তু এই বিষয়টা তখন অনেক ভাইরাল ছিল। এমনকি আমার যারা নেতাকর্মী ছিল বা দেশনায়ক তারেক রহমান, আমার হাত কাঁপছে রীতিমতো এটা বলতে গিয়ে, আমার চেয়ারম্যান নায়ক তারেক রহমানের নির্দেশনে আমি পরবর্তীতে জেল থেকে বের হয়েছিলাম। আমাকে তারা একটা মিথ্যা মামলা চালান করছে, বিস্ফোরকতব্য 2022-এর মামলায়, কিন্তু আমি সেই মামলার বিচার এখনো পর্যন্ত পাইনি, যেটা আমি বলবো। আমরা আপনার কাছে আবার আসবো, আপনি একটু আবেগপ্রবণ হয়ে গেছেন আমার মনে হয়। আমি একটু নুসরাত তাবাসসুম আপনার কাছে একটু শুনতে চাই,
আপনারও গল্প আছে, আপনার গল্পটাও ক্যানভাসে যদি আঁকা হয় অনেক বিশাল, কারণ আপনাদের দিকে সারা দেশ তাকিয়েছিল সেই সময়টাতে যখন ছাত্র জনতার লাশ পড়ছিল কিংবা অনেকে আহত হচ্ছিলেন, আপনাদেরকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং এটা নিয়ে অনেক ঘটনা আমরা গণমাধ্যমে শুনতে পেয়েছি। সেই ঘটনাগুলো যদি আপনি উল্লেখযোগ্য কিছু ঘটনা, ওই সময়টা আপনার মানসিক অবস্থা কেমন ছিল বা কী চিন্তা করছিলেন? ডিবি উঠায় নিয়ে যাওয়ার পর ডিবি উঠায় নিয়ে যাওয়ার পর যা হয় না, মানে আপনি ওই যে গুম তদন্ত কমিশনের রিপোর্টগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি পড়েন, আপনি দেখবেন যে ওদের টর্চারিংয়ের যে ইয়াগুলা প্যাটার্নগুলো এগুলো খুবই অদ্ভুত। মানে নট নেসেসারিলি সবসময় মানে ফিজিক্যাল, অনেক সময় দেখা যাচ্ছে অন্ধকার ঘরে রেখে দেওয়া বা আরও অনেকভাবে করছে না। আমার ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল, আমার মানে যখন আমাদের স্টেটমেন্ট নিয়ে নিল যে আমরা আন্দোলন প্রত্যাহার করছি ধরনের স্টেটমেন্ট যখন রেখে আমাদের সামনে যখন ওটা নিয়ে নেওয়া হলো, তারপর থেকে আমার মানে একা একা তো ওখানে তো একাই আর কি, কিছু করার নেই, বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। আমার শুধু একটা জিনিসই মনে হতো, ভয়ভীতি বলতে আমার একটা পর্যায়ে গিয়ে আমার এরকম মনে হওয়া শুরু করছিল যে বেটার যদি আমাকে এখান থেকে গুম করে ফেলে বা মেরে ফেলে বা অন্য কোথাও সরিয়ে নিয়ে যায় তাহলেই মনে হয় ভালো। কারণ ভেতরে থেকে তো আর জানতে পারতাম না যে দেশের কি অবস্থা, আন্দোলন আদৌ চলছে কিনা, কি হচ্ছে না হচ্ছে। বরং যখন যাই ভেতরে তখন দেখে গেছে যে আমার দেশের কয়েক হাজার মানুষ আহত, নিহত, নিখোঁজ। এই অবস্থা আন্দোলন এই পর্যায়ে রেখে ভেতরে চলে গেলাম, আমাদের মুখ দিয়ে এটা বুলিয়ে নিল। আর ওইখানে থাকাকালীন তো আমি তো আর জানতে পারতাম না যে বাইরে আন্দোলন চলছে নাকি ওটা বন্ধ হয়ে গিয়েছে না কি হয়েছে। এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে, যদি এটা নিয়ে আপনারা হয়তো অনেকবার আলোচনা করেছেন, তারপর আমি দর্শকদের জানার আগ্রহের জায়গা থেকে, আপনারা ডিবি হেফাজতে যখন ছিলেন আপনাদের দিকে পুরো দেশ তাকিয়েছিল, একটা পারসেপশন আসে যে আপনাদেরকে আটক করার পরে কিন্তু আন্দোলনটা আরো বেশি জোরদার হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি একটা মিরাকেল। এটা মানে এই পুরো আন্দোলন জুড়ে এরকম অনেক ঘটনা ঘটেছে। এই পুরো আন্দোলন জুড়ে অনেকগুলা ম্যাজিক্যাল মোমেন্ট আছে যেগুলো হয়তো খুব বেশি প্ল্যান্ড না। অনেক এখানে সৃষ্টিকর্তার অনেক বেশি হাত, ওনার সরাসরি আপনাদের ভাত খাওয়া কি সেটাও কি তাহলে? আমাদের ভাত খাওয়া, দেখুন সত্যি কথা বলতে ওই সময় আপনাদের আলোচনা হয়েছে কিনা নিজেদের মধ্যে যে আসলে আমরা খাচ্ছি না, কি আমরা হতে পারে যখন বা তারা ওখানে কিভাবে বসে প্রকাশ আছে করছে? আমাদের তো চারপাশে ওই যে এডিসি জুনায়েদ, তিনি তো গেটের উনি সম্ভবত ভিডিওটা করেছিলেন, আমার এখন ঠিক মনে পড়ে না। এরকম মানুষজন, তার মধ্যে নিজেদের মধ্যে কি কথাবার্তা। আর ওইখানে আপনি যদি আমাদের চেহারাগুলো দেখেন, আমাদের কারোরই আসলে ওই আমরা সুখে শান্তিতে বসে খাচ্ছি ধরনের ওই আনন্দ তো কারোর মুখেই নেই। আর অ্যাকচুয়ালি আমরা কেউই খাচ্ছিলামও না সেই অর্থে। দেখা যাচ্ছে যখন ক্যামেরা মুখের সামনে নিয়ে আসছে, ওরা তাকাচ্ছে, তখন এগুলো করতে হয়েছে। আমার যেটা হতো, আমি ওই যে বসে বসে ভাবতাম যে এখান থেকে বের হয়ে যদি দেখি যে আমাদের এই ধরে আনার কারণে বা আমাদের এই ভিডিও যেটা ওরা করলো, এটার ফলে আন্দোলন আর চলেনি বা দেশের মানুষ বিচার পায়নি বা স্বৈরাচারের পতন হয়নি, তাহলে বাইরে গিয়ে জনগণকে মুখ দেখাতে পারবো না। আমি আপনার কাছে একটু ছোট করে জানতে চাই, আপনি একটু আগে নুসরাত নাদিয়া যেটি বলছিলেন যে আপনাদের এই ঘটনাটা তো অতি সাম্প্রতিক, তিনি বলছিলেন যে তারও আগে তারুণ্যের সমাবেশে তাকে কীভাবে নির্যাতন করা হয়েছে বিরোধী মতের রাজনীতি করার কারণে। তো এই আন্দোলন নিয়ে নানান কথা উঠছে, নানান হচ্ছে। এটা আমরা জানি ছাত্র জনতার আন্দোলন, সেখানে কিন্তু শুধুমাত্র সাধারণ ছাত্ররা নয়, বিভিন্ন রাজনৈতিক, আমি যদি বলি জামাত ইসলামী যে ছাত্র সংগঠন আছেন বা বিএনপি যে ছাত্র সংগঠন বা অন্যান্য অনেক ক্ষেত্রে ছাত্রলীগের যারা নেতারা ছিলেন হলের, তারাও অংশ নিয়েছেন। টোটাল কথা হচ্ছে ছাত্র জনতার একটা অভ্যুত্থান হয়েছে। তো অন্যদের যে ভূমিকাটা বা আপনারা কিভাবে পরবর্তীতে যখন আপনারা মুক্তি পেয়েছেন সমন্বয় কিভাবে করেছেন? অন্যদের বলেই আসলে আপনারা এটাকে ভাগাভাগি করছেন। আপনি যদি দেখেন 23শে জুলাই থেকে মির্জা ফখরুল ইসলামের কিছু বক্তব্য আছে যে এই আন্দোলনে বিএনপির কোনো সম্পৃক্ততা নাই, এবং পরে উনি এটা ডিফাইন করছে যে বিএনপির সম্পৃক্ততা আছে, এটা বললে আন্দোলন সফল করা মুশকিল হতো। কিন্তু আমি আমার আশেপাশে বর্তমানে ছাত্র দলে, এখন তো প্রকাশ্যে ওরা নামটা ইয়ে করতে পারছে, আমার অনেক বন্ধু বান্ধবকে দেখি যারা একদম সামনে থেকে ভূমিকা রেখেছে, মার খেয়েছে, এবং তারা এর আগেও, এই 24-এর আগেও আমি আমার সে সমস্ত বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব তাদেরকে দেখেছি যে আমাদের কাঁধে কাঁধ রেখে তারা সবসময় আন্দোলনে অংশ নিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছে। এবং নুসরাত আপা যেমন বললেন, তারা অত্যাচারের শিকারও কোনো দিক থেকে কম হয়নি।
কিন্তু বিষয়টা হচ্ছে ছাত্র জনতার তাহলে এখন আন্দোলন যে যেটা নানান ছিল, কথা উঠে আসছে এটা কেন? হ্যাঁ, এই যে এটা- ঐক্যটা সেটাতে কোনো দেখুন বাধা দেখুন সৃষ্টি করে বিষয়টা কিনা? বলে এই জিনিসটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখন বললে আপনারা রেগে যাবেন, কিন্তু এই না, না, যে আপনি বলুন। ঐক্য নষ্টের যে ব্যাপারটা এখন আপনারা কেন আলাদা, এটা আসলে মিডিয়ার সৃষ্টি করা একটি বক্তব্য। আন্দোলনের সময় আপনারা কিছু বলছেন না তাহলে, মানে না আপনাদের বলি, পক্ষ থেকে? বলতে দেন। আমি একটি রাজনৈতিক মতে বিশ্বাসী, আপনি একটি মতে বিশ্বাসী, আপা আরেকটি মতে বিশ্বাসী। আমরা তিনজনই বুঝতে পারছি আন্দোলনটা দেশ ও জনতার বৃহত্তর স্বার্থের জন্য সফল হওয়া প্রয়োজন। জনগণকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার জন্য এই আন্দোলন সফল হওয়া প্রয়োজন। সেটা তো হয়ে এবং গেছে। যদি এইখানে রাজনৈতিক অ্যাফিলিয়েশন রাখা হয় তাহলে আরো অনেক বেশি মানুষ হয়তো অত্যাচারের শিকার হবে, আমরা আরো অনেক সাহসী যোদ্ধাকে হারাবো, আন্দোলন হয়তো আরো অনেকভাবে নষ্ট করার সম্ভাবনা তৈরি হবে। এই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারে প্রত্যেকটি রাজনৈতিক বিশ্বাসের মানুষজন যারা স্বৈরাচারের পতন চেয়েছে তারা এই আন্দোলনে অংশ নিয়েছে। তাবাসসুম, আপনার সাথে আমি আমি একটু শেষ করি ভাইয়া। শতভাগ একমত। আপনারা এখন যেটাকে ঐক্যের ফাটল বলছেন, আমরা বলছি ভবিষ্যৎ ক্ষমতার দ্বন্দ্বের কারণে কি ফাটল ধরছে কিনা? আমি অতীতে তো এখানে ফাটল কোনো ছিল না। ক্ষমতার দ্বন্দ্বই দেখি না। ঐক্যের ফাটল আপনারা যেটাকে বলছেন সেটাকে আমি মনে করি আপৎকালীন অবস্থা শেষ হয়ে যাওয়ার পর যে যার রাজনৈতিক মত, মানে আমি এখন আর মনে ঐক্যের- করেন আমি এখন যদি কি আর ঐক্যের দরকার নেই এরকম কিছু কিনা? অনৈক্য কোথায় দেখছেন আপনি, আমি এটা বুঝতে পারছি না। দেখুন আমি একটা কথা বলি, মনে করেন একজন জামাত ইসলামে বিশ্বাসী ছাত্র, একজন বিএনপির আদর্শে বিশ্বাসী ছাত্র, দুইজন বৃহত্তর স্বার্থে একটি ব্যানারে আন্দোলন করেছে। আন্দোলনের পর তারা দুইজন যারা এই আন্দোলনের আগে থেকে অন্য কোনো রাজনৈতিক মতে বিশ্বাসী, আপনারা কি আশা করেন, মানে নর্মাল কমন সেন্স থেকে এটা আশা করা উচিত যে একটি জামাত শিবির মানে জামাতি বিশ্বাসী একটি ছাত্র, একটি বিএনপি বিশ্বাসী ছাত্র, তারা আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর নিজ নিজ দল ছেড়ে দিবে? ইজ ইট মেক সেন্স? ওকে, আমরা আপনার কথা বুঝতে পেরেছি, তবে প্রশ্ন আমরা আন্দোলন শেষ হয়ে গিয়েছে, আপৎকালীন সমস্যা শেষ হয়ে গিয়েছে। যখন যখন দেশ গড়ার প্রয়োজন আসবে, যখন যখন সংস্কারের উদ্দেশ্যে একতার প্রয়োজন হবে, আমি বিশ্বাস করি দেশের নতুন প্রজন্মের ছাত্রদের মধ্যে কিন্তু আপনারা ওই আপনাদের মধ্যে তো এই ভয়টাও স্পিরিটটা এখন আছে। এই ভয়টা তো এখনো সবার মধ্যে আছে যে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, তো আপনারা যে এখন যে আবার ক্ষমতার জন্য আওয়ামী আলাদা লীগ হয়ে যাবেন, ফিরে পরবর্তীতে আসলে সবাই কি যদি আবার হবে, এক না এটা হয় আমি তখন কি মনে করবেন? করি না যে এই ভয়টা কেউ পাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে। কারণ আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে সেটা আমরা জানি, এবং আওয়ামী লীগ ফিরে আসলে যা সেজন্যই তো- হবে সেই সেজন্যই তো ঐক্যটা ঘটনার এখনো মধ্যে দিয়ে দরকার। আমরা আন্দোলনের আগে গিয়েছি, সেজন্য কি আমরা ঐক্যটা এখনো সবাই দরকার না? মৃত্যুর মুখোমুখি ছিলাম। তো আমার এটা এটা একটা আশঙ্কা হতে পারে, কিন্তু ভয় বলতে আমি নারাজ। আর ক্ষমতার দ্বন্দ্ব, ওই যে বললাম যেটাকে আপনি ক্ষমতার দ্বন্দ্ব বলছেন, সেটা যে যার রাজনৈতিক মতের চর্চা মাত্র। আমরা আপনার কাছে আপনারা নিশ্চয়ই আশা আবারও করতে আসবো। পারেন না দেশের সব দলীয় ছাত্ররা একটি দলের আন্ডারে আমরা চলে আসবে। আপনার কাছে আবারও আসবো। ধন্যবাদ আপনাকে। নাদিয়া, আপনি বলুন যে সরকার পরিবর্তন হয়ে গেছে 5 আগস্ট, যেটি নুসরাত তাবাসসুম বলছিলেন যে সরকার পরিবর্তনের পরে এখন আপনার যে নির্যাতনের ঘটনাটা, সেটির বিচার প্রক্রিয়া কিংবা আপনার মানসিক অবস্থা বা সহায়তা পাওয়ার ক্ষেত্রে প্রশাসনের সেটি, বা যারা অপরাধী তারা কি গ্রেপ্তার হয়েছে কিনা বা তাদের কি অবস্থা একটু বলুন তো। যখন 5 আগস্ট হাসিনা চলে গেল, এরপরে আমার মামলা একটা ডেট পড়েছে। সেই ডেটে প্রথম পিবিআই আমার বিরুদ্ধে রিপোর্ট দেয়। তার পিবি অফিসারের নামটা বলে বাবুল আক্তার। তিনি আমার বিরুদ্ধে একটা ফার্স্ট রিপোর্ট দেয়, সেটা হচ্ছে যে এইরকম কোনো ঘটনা অত্র এরিয়াতে হয়নি বলে উনি একটা রিপোর্ট দিয়েছিল। এরপর ডিবি সেম কাজ 5 আগস্টের পরে করেছে, যে আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। 5 আগস্টের পরে পরে ডিবি রিপোর্টটা ছিল 5 আগস্টের পরে, কিন্তু পিবিআই রিপোর্টটা ছিল 5 আগস্টের আগে। আপনি বুঝুন, ডিবি রিপোর্টটা 5 আগস্টের পরে। সেটি নিয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আমি এই পর্যন্ত পদক্ষেপ না, যে অফিসার করেছিল তিনি তখন অসুস্থ ছিল, ওনাকে জবাবদিহিতা করার জন্য আমি বলেছিলাম, কিন্তু তিনি এখনো পর্যন্ত সেটা করেন। এরপরে আমি আমার যিনি নারী শিশু কোর্ট, আমি কোর্টে আমার ম্যামকে বলেছিলাম যে আমি আর কোনো পুলিশ, ডিবি, র্যাব যাকেই দেন আমি বিশ্বাস করি না, আপনি ঘটনাটা আপনার আন্ডারে নিয়ে আপনি কাজ করুন। তো উনি আমাকে বলেছিল যে আমার মামলার সাক্ষী আমার মা, আমার ভাই, আমার যারা ওখানে এলাকাবাসী সবাইকে নিয়ে যাওয়ার জন্য আমি গিয়েছি রীতিমতো। কি মামলার বিচার বলতে এরকম যে তাদের বিরুদ্ধে নারী শিশুর মামলা ওয়ারেন্ট হয় না, একটা তদন্ত দেয়, সেটাই ওয়ারেন্ট। নারী শিশুর মামলার কোনো ওয়ারেন্ট হয় না, আমি যেটুকু শুনেছি, আমি জানি না, মানে একটা তদন্ত দিয়েছে, সেটাই নাকি ওয়ারেন্ট। আমাকে ওসি বললো, সিবাতুল্লাহ, জোরারগঞ্জ থানা, আমার ওই মামলার যে থানাটা। কিন্তু আমি আজ পর্যন্ত আমার কোনো আসামি গ্রেপ্তার পাইনি। তো আসামি হাতের নাগালে, হাতের কাছেই আছে। আসামি কিন্তু অত্র এলাকায় আছে, আসামি চট্টগ্রাম শহরেই আছে, আসামি ঢাকাতেই আছে, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ঢাকা শহরে, প্রকাশ্যে চট্টগ্রামে আছে, কিন্তু আমার কোনো আসামি তারা অ্যারেস্ট করছে না। আমি বারবার বলতেছি, আমি ওসিকে এভাবে পর্যন্ত বলছি আপনার যা লাগবে আমি দিব, কিন্তু ওসি খুব ভালো একজন মানুষ, তিনিও বলেছেন যে আমার মামলা তদন্ত আপনি তাকে যা করার লাগবে জন্য। দিবেন কেন? আপনি তো
যা লাগবে বলতে সহযোগিতা ডকুমেন্টসের ক্ষেত্রে ডকুমেন্টস, যেমন আমার আসামি কোথায় আছে, আমি একজন ভুক্তভোগী যখন আমি আমার আসামিকে খুঁজে বেড়াই প্রতিনিয়ত, আমি আমার আসামির ছবি এবং কি আমার আসামির নাম, ফোন নাম্বার আমি কালেক্ট করে দিই তাদেরকে যে আমার আসামি কোথায় আছে। এবং কি আমার ঘটনাটা যখন সারা বাংলাদেশে ভাইরাল ছিল, তো প্রত্যেকটা জায়গা থেকে আমার মিরসরাই যারা নেতা আছে বা আমার ছাত্র দলের যারা ভাই বোন আছে, কোনো আসামিকে কোথাও দেখলে তারা আমাকে ফোন দেয় যে আপু অমুক আসামি অমুক জায়গায় আছে, তারা আমাকে ফোন দেয়। সেক্ষেত্রে আমি ওই সহযোগিতা করি তাদেরকে, অন্য কোনো সহযোগিতা না। নুসরাত, এখন তো আপনাদের অনেক কথা আমরা দেখতে পাচ্ছি, মানে অনেকে শুনছেন বা আপনাদের একটা যে প্রভাবটা আছে, তো নাদিয়া যেটি বলছেন যে আসামিকে ট্রেস করে দেয়া, নাম্বার দেওয়ার পর আসলে আমি ধরছে না, এটা এটা নিয়ে আসলে কি বলতে চান? ন্যাশনাল টিভির সামনে বলতে স্বচ্ছন্দ বোধ করছি না, তাও বলি। আপনি জানেন না হয়তো, আমাদের পুলিশের বর্তমান যিনি আইজিপি, ওনার তত্ত্বাবধানে ছাত্রদের এবং পুলিশের সমন্বয়ে আমাদের একটা কুইক রেসপন্স টিম পুলিশ চালু করেছে। আপনি যদি পার্সোনালি আমাকে একটু আপনার আসামিদের ইয়াগুলো একটু দেন, তাহলে আমি একটু আমি আপনাকে দিতে পারি। আমি আপনাকে দিতে পারি, আমি আপনাকে সেটা দিতে পারি, কিন্তু সেটা কতটুকু কার্যকর হবে আমি জানি না। আমি খুবই ক্ষুদ্র মানুষ, ভাই যেভাবে দেখাচ্ছে আমি মোটেও তেমন না। বাট আমি যেটা করতে পারি যে আপনি যদি আপনি তো চট্টগ্রামে থাকেন। হ্যাঁ, আমি চট্টগ্রামে থাকি। ওই আপনার চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত আপনার কলটা আসতে যতটুকু সময় লাগবে, আমি ঢাকা থেকে ঢাকায় আপনার থেকে হয়তো আরেকটু তড়িৎ গতিতে করতে পারি, এর থেকে আর বেশি কিছু। আমি আশ্বস্ত হতে পারছি না। আমি আশ্বস্ত করছি না। আমি আশ্বস্ত হতে পারছি না। কেন? কারণ হাসিনা চলে গেছে আজকে কয় মাস। না, আমি নুসরাত নাদিয়া আপাকে আশ্বস্ত করছিও না। আমি জাস্ট এটা বলছি আমি সহযোগিতা করতে ইচ্ছুক। আপনার সহযোগিতা নিতেও আমি ইচ্ছুক। আমরা ছাত্রদল হিসাবে, আমি ছাত্রদলের একজন কর্মী, সাধারণ কর্মী হিসেবে আপনার সহযোগিতা আমি নিতে ইচ্ছুক। কিন্তু আমি যে না, আমার কোনো দলও নেই আপা, আমি সাধারণ না, আমি কোনো দলের কথা বলবো না, আমি একজন নারী, আমি আমার কথা বলতে আসছি। সেখান থেকে আমি নারী হিসাবে আসছি এখানে, আমি নির্যাতনের শিকার। আমি একটা দল করি বলেই কিন্তু নির্যাতনের শিকার। আমি যদি দল না করতাম আমি নির্যাতনের শিকার হতাম না। আপনি আশ্বস্ত হতে পারছেন না কেন? উনি তো সহযোগিতা করতে চাচ্ছেন। হ্যাঁ, উনি করতে চাচ্ছে, আমি নিব। আমি দেশবাসীকে পরবর্তীতে আপডেট দিব যে উনি আদতেই কি ওনাদের যে ওনাদের যে বড় কথা, আপনি কেন আশা করছেন যে নুসরাত নাদিয়া আশ্বস্ত হয়ে যাবে? আমি প্রবল ক্ষমতাবান কেউ না, আমার কথা আশ্বস্ত হলেই বরং বোকা। না, আমরা সেটা বলছি না। মনে করুন ভাই, কালকে যদি আপনি আমাকে বলেন যে নুসরাত আপনার সাথে যেটা হয়েছিল, আমি এখন হারুনকে দেশে এনে তাকে বিচারের ব্যবস্থা করব, আমার কি উচিত আপনার কথা আশ্বস্ত হওয়া? একটু শান্তি পাবো, মানসিক শান্তি। না কেন? আপনি তো ওই পরিমাণ ক্ষমতা রাখেন না, আমিও ওই পরিমাণ ক্ষমতা রাখি না। আমি শুধু সাহায্য করতেই, এবং ওনার উচিত আশ্বস্ত না হয়ে অ্যাকচুয়ালি দেখা যায় আমি সাহায্য করার ক্ষমতা রাখি কিনা। আপনি কি আশ্বস্ত হবেন না কোনটা হবেন? না, আমি আশ্বস্ত হতে পারছি না। মানে উনি যেটা বললো যে ওনাদের যে একটা বিভাগ গঠন করছে, ওই বিভাগ কতটুকু কাজ করছে? আমাদের না, এটা পুলিশের যে বিভাগটা গঠন করছে, পুলিশ আসলে কতটুকু কাজ করছে বা করতেছে এখনো পর্যন্ত, আমি সেটা জানতে চাচ্ছি। আমরা প্রত্যাশা করব, যেহেতু তিনি বলেছেন তারা যেহেতু এটা নিয়ে কাজ করছেন, আমরা আশা করি যে আপনি অন্যতম একজন নেত্রী হিসেবে আপনি পরবর্তীতে এই বিষয়ে আশা করি আমরা যে সহযোগিতা পাবেন বা আপনিও যোগাযোগ করবেন। এখন আমরা জানতে চাই যে আপনার গত 15 নভেম্বর আইন উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর আসিফ নজরুল, তিনি বলেছেন যে গুম অপহরণের বিচার করা কঠিন, ফ্যাসিবাদের শিকড়নের গভীরে। কেন কঠিন? কারণ ফ্যাসিবাদের শিকড় অনেক গভীরে। সরকার পরিবর্তন হলো, তাহলে গভীর আপনার ফ্যাসিবাদের শিকড় কেন উপড়ানো যাচ্ছে না? এভারেস্টের মাথাটুকু, হ্যাঁ, তো বাকি যারা আছে যদি পরিবর্তন করতে হয়, তাহলে এই যে খবরগুলো বিভিন্ন সময় শুনতে পাই যে শেল্টার দেওয়া, পার করে দেওয়া, কারা করছে? আই ডোন্ট নো, ট্রাস্ট মি, আই হ্যাভ নো আইডিয়া কারা করছে। পুলিশ কিন্তু করছে সেটা। রীতিমতো কয়েকটি ঘটনাও আমি এরকম দেখেছি যে পুলিশ বিমানবন্দর পার করে দিচ্ছে, পুলিশ বর্ডার পার করে দিচ্ছে। আই হ্যাভ কমপ্লিটলি নো আইডিয়া, আমি সত্যিই জানি না এগুলা কারা করছে। আমি বলেছি শুনতে পাই। তাহলে তো যদি এগুলো হয়ে থাকে তাহলে আসলে বিশ্বাস করতে হবে এই মুহূর্তে, যেহেতু আপনাদের মধ্যে এটা নিয়ে আলোচনা আছে কিনা যে আসলে আপনি বলছেন যে শেকড়নের গভীরে, বা আইন উপদেষ্টা বলছেন, আপনি সেটাকে সমর্থন করলেন, তো এই শেকড়গুলোকে উত্তরণের ক্ষেত্রে আপনারা কি ভূমিকা রাখছেন? কমন সেন্স কাজে লাগালে মনে করি যে শেকড় অনেক গভীরে, কারণ সরকারি অফিসের পিয়ন থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত প্রত্যেকটা চেয়ার পাল্টানো যায়নি, এবং যে জিনিসটা সম্ভব, চাইলে তো সংস্কার করা যায় সেই বিষয়গুলো। তার জন্য সময় লাগে নুসরাত নাদিয়া, এবং শুধু সময় এমন না যে দেখুন, কালকে এটা নিয়ে আমার ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল যে একটি নির্বাচিত সরকার আর একটি সংস্কার করার জন্য তৈরি করা সরকারের দায়িত্বের তফাৎ আছে, এবং আমরা যদি
সবাইকে তাহলে সর্বহারা এই কাঠালি সরকারকে করা কি- এই ভেবে নি সরকারকে তাহলে কি সংস্কার সমস্যা। করার জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে শুধু? হ্যাঁ, সংস্কার এবং বিচার। সংস্কার আর বিচার তাহলে তো সবকিছু একই সাথে পড়ে। না না, সবকিছু একই সাথে পড়ে না। যেমন সংস্কার এবং বিচারের মধ্যে সবকিছু একই সাথে পড়ে না। এখন হ্যাঁ, এটার জন্য কেন এই সময়ের মধ্যে অনেকটা সংস্কার হয়ে যাওয়া উচিত ছিল, কেন হয় না এই প্রশ্নটা আমারও। এবং সত্যি কথা বলতে আমি নিজেও এটা নিয়ে খুব ক্ষুব্ধ যে বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা যাদেরকে অনেক ভেবেছিলাম জাতির আশার ধারক ও বাহক, তারা কেন ততখানি সুপারম্যান লেভেলের এফিসিয়েন্সি দেখাতে পারেননি, এই অভিযোগটা আসলে আমারও। তাদের এটি আসলে যদি- ইনহিউম্যান লেভেলের এটি একটা যদি- রেজাল্ট দেওয়া উচিত আপনি যে ছিল। অভিযোগটা করছেন সেটি রাজনৈতিক দলগুলো এগুলো নিয়ে কথা বলছে, তো এটি যদি দীর্ঘায়িত হয়, আপনি আবার বলছেন সময় লাগবে, তো আরো সময় লাগার পরও যদি না, ব্যাপারটা হচ্ছে প্রত্যাশা অনুযায়ী অ্যাজ এ সমাধান না হিউম্যান হয়, তারা কতটা কি কাজ করছে সেটা চোখের সামনে, কিন্তু আমি নিজেকেও জনগণের কাতারে দাঁড়িয়ে এটা ফিল করতে পারি যে জনগণের যে চাহিদা বা তাদের যে আশা সেটা অনেকটাই সুপারম্যান লেভেলের এক্সপেকটেশন। তো হ্যাঁ, আমারও অভিযোগ যে কেন ডক্টর ইউনূস সুপারম্যান হলেন না, ওটা আমারও একটা অভিযোগ। না, সুপারম্যান হবার বিষয়টা তো জনগণের প্রত্যাশা সবসময় সরকার বা দায়িত্বশীলদের প্রতি থাকবে, কিন্তু না, সবসময় একরকম থাকে না। আপনি আগের সরকারের আমলে বা তার আগে কখন আপনি দেখছেন যে জনগণ যখন তখন সচিবালয় ঘেরাও করতেছে? হ্যাঁ, এখন জনগণ অবশ্যই দাবি জানানোর অধিকার রাখে, কিন্তু আসলে উস্কানি বা ষড়যন্ত্র বা আমি জানি না কি আছে, আমি এগুলা মানে ক্লেম করছি না, আমি জানি না কি আছে, কিন্তু বিষয় হচ্ছে যে যদি সময় দেওয়া না হয় নিরবচ্ছিন্নভাবে, তাহলে আসলে কত বছর সময়? টাফ। নিরবচ্ছিন্নভাবে যদি সময় দেওয়া হয় তাহলে কত বেশি দিন বছর? আসলে আমি সেটা আমি জানি না, আমি সাধারণ ডক্টর নাগরিক হিসেবে ইউনূস না। জানতে চাই। আমিও জানতে চাই যে কতদিন কত লাগবে। বছর, কতদিন লাগতে আমিও পারে তো সেই জানতেই সংস্কারটা চাচ্ছি, করতে? আপনি আমাকে জিজ্ঞেস করে আপনার- উত্তর পাবেন। আমিও প্রশ্নই করছি যে আপনাদেরও কতটুকু সময় যে লাগতে দীর্ঘ পারে। একটা সংগ্রামের পরে একটা সরকারের পতন হয়েছে, তো আপনাদেরও কি মানে ধৈর্যের দিকটা কি আসলে বিরোধী দলগুলো যারা কম দেখাচ্ছে কিনা? না না, বিরোধী দল আমরা বিএনপি কখনোই বলিনি। আমরা দীর্ঘদিন ধৈর্য ধরেই আসছি। স্বৈরাচার পতনের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করে আসছি। গুম, খুন, হত্যা, আমাদের মা বোনদেরকে দিনে দুপুরে তারা যে রেগুলার নির্যাতন, হরতাল 2012, 13, 14 এবং থেকে কি শুরু করে গত রেগুলার নির্বাচনে আমাদের অংশ না নেওয়া, ভাইদেরকে হত্যা 18তে করা, অংশ যেমন নেওয়া। 28 অক্টোবরের কথা বলবো। 28 অক্টোবর আমার চোখের সামনে আমার অনেকগুলো ভাই মারা গিয়েছে, আমার চোখের সামনে নয়াপল্টনে মারা গিয়েছে, সেটা আমি দেখে আসছি। তা আমরা ছাত্র দল এবং কি বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, আমরা সংগ্রাম করেই আসছি এবং কি আমরা আরো সংগ্রাম করে যেতে চাই। আমরা সংগ্রাম করে দেশের মানুষকে কিছু অর্জন করে দিতে চাই। নুসরাত, আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই যে এই সরকার এখন আছে বা ছাত্রদেরও আমরা শুনতে পাচ্ছি যে একটি রাজনৈতিক প্রক্রিয়ার দিকে তারা যাচ্ছেন, এটি নিয়ে কি বলতে চান বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, ছাত্রদের রাজনৈতিক দল জনগণ যেহেতু চাচ্ছে, সেটি কিভাবে আপনারা বুঝতে পারলেন জনগণ চাচ্ছে? রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষের সাথে কথা হলে মানুষ বলে। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনারা যে একটা সমাবেশ ডাক দিয়েছিলেন গত কিছুদিন আগে, আমি চট্টগ্রামের একটা মেয়েদের একটা গ্রুপে অ্যাড আছে, যে গ্রুপে তারা লিখেছিল বাস, পানি, থাকা, খাওয়া সব কিছু ফ্রি। আপনারা যে একটা পাঠ প্রধানমন্ত্রীর কি মিনারে, আমার আসলে মনে পড়ছে না এখন, প্রোক্লেমেশন ঘোষণার যে বিষয়টি ছিল, না আমি এরকম জানি না। আমার নিজের জেলা থেকেও মানুষজন এসেছে, কিন্তু ওকে, আমরা এই বিষয়ে তাহলে নিজে তো জানেন না, আমরা এই বিষয়ে না যাই। আপনি কি জাস্ট সেটাই, মানে আমি ছোট সত্যি করে শুনি বলে যে বাস, পানি, থাকা, খাওয়া সব ফ্রি। আপনি এই ছোট বিপুল করে বাজেটের খবর আমার জানা ছোট নেই। করে বলে এবং একটু আমি শেষ করুন। আপনাকে মোটামুটি বলতে পারি, যেহেতু আমিও নির্বাহী সদস্য, এই ধরনের এই বাস, পানি, থাকা, খাওয়া ফ্রি ধরনের আমি আপনাকে সেটা দেখাইতে পারি, আমার এখন ফোনে আছে। মেসেজটা তো প্রমাণ না। আমরা প্রশ্নতে যাই যে মানে এই যে জনগণ যে আপনাদের চাচ্ছে বা দল হিসেবে চাচ্ছে, সেটি আপনারা কিভাবে বুঝতে পারলেন? ওই যে বললাম কথা বলে যে যখন আমরা জনগণের কাছে যাই কোনো বিষয় নিয়ে কথা বলতে, যেমন আমি কিছুদিন আগে আমার এলাকায় গিয়েছিলাম, সেখানে মানুষজনের সাথে যখন কথা হয় তারা এটাই বলে যে জনগণ তো আরো একটা জিনিস চায়, এটা ভোট হোক। হ্যাঁ, এখন ভোট তো আর আমার হাতে নেই। আমি যেটা করতে পারি যে যদি রাজনৈতিক দল আসে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আমি সেই দলে যোগ দিতে পারি। আপনারা তারা আশাবাদী যে আমি আপনারা হিসেবে জনগণ, এসেছি, আমার কথাটাই আপনারা বলবো। আশাবাদী জনগণ যে প্রত্যাশা করছে আপনাদের দিক থেকে সেটি আপনারা দেখুন, আপনারা পূরণে সক্ষম হবেন। রাজনীতি মূলত প্রতিশ্রুতির খেলা, প্রতিশ্রুতির কাজ খেলা এবং হ্যাঁ খেলাই তো, সব নীতিই তো খেলা।
তো রাজনীতি মূলত এটা এখানে বেশি মানে মূল অনুঘটক হচ্ছে প্রতিশ্রুতি। তাহলে শুধু এবং প্রতিশ্রুতি আমি দিয়ে আগে যাবেন থেকে আপনারা সেই জন্য সবাই? যেহেতু নতুন বন্দোবস্ত আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। আমার কথা হচ্ছে একটা যে এখন যেমন পদে পদে সন্দেহ করছেন তখনও কইরেন, কিন্তু একটু কনস্ট্রাকটিভ ওয়েতে যাচাই করে নিয়েন যে আমরা আসলে আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম না কি সক্ষম না। যদি সক্ষম না হই তাহলে জোর গলায় দাবি করে কখনো বলতে পারবো না। আপনাদের দুজনকে ধন্যবাদ, নুসরাত তাবাসসুম এবং নুসরাত নাদিয়া, আমাদের আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আপনারা আমাদের অতিথিদের কথা শুনছিলেন, তারা নিজেরাও নির্যাতনের কিংবা গুমের কিংবা অপহরণ আটকের শিকার হয়েছেন। তারা তাদের নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন, পাশাপাশি বর্তমান সরকারের যে নানা উদ্যোগগুলো সেগুলো নিয়েও কথা বলেছেন। দর্শক, বেটোসিং টু দ্য পয়েন্টের আজকের আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।